প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2021 সালে যে কনস্টেবলের পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষায় অঙ্ক থেকে যে সমস্ত কোশ্চেন গুলো এসেছিল সেই সমস্ত কোশ্চেন কিন্তু আমি আমার এই পুরো ভিডিওতে সলভ করব এবং তোমাদের দেখাবো যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে অঙ্ককে ট্যাকেল করা উচিত এবং কোন অঙ্কের জন্য কোন শর্টকাট পদ্ধতি অবলম্বন করা উচিত এবং তার জন্য কতক্ষণ সময় নেওয়া উচিত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে পুলিশ এসআই বা কনস্টেবলের পদের পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষার বসার আগে অবশ্যই সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তোমাকে প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু এটা হচ্ছে পরীক্ষার নীতি। তাই তোমাকে এই ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে এবং আরো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু এইভাবে তোমাদের সামনে দেখাবো যে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে অ্যান্সার করা উচিত। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলেছে, দেখো এই কোশ্চেনটা অলরেডি আমি আমার ইউটিউবে বিভিন্ন যে শর্টস ডেইলি প্রকাশ করি তাতে কিন্তু অলরেডি এই কোশ্চেনটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে কোন শর্টকাট উপায় করতে হয়। তোমরা যারা আমাদের এই চ্যানেলটাকে এখনো ফলো করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিন বিভিন্ন কোশ্চেনের শর্ট ট্রিক্স কিন্তু আমি আমার বিভিন্ন শর্টস এর মাধ্যমে দেখাই এবং প্রতি চ্যাপ্টারের কিন্তু ফুল ভিডিও কিন্তু আমি কিন্তু পাবলিশ করি। তাহলে চলো অঙ্কে চলো। দেখো এই সমস্ত কোশ্চেন যেখানে বলা আছে যে 999 পূর্ণ 1 এর 7 প্লাস 999 পূর্ণ 2 এর 7 প্লাস 999 পূর্ণ 3 এর 7 প্লাস 999 পূর্ণ 4 এর 7 প্লাস 999 পূর্ণ 5 এর 7 প্লাস 999 পূর্ণ 6 এর 7, এই সমস্ত কোশ্চেন আনসার করার জন্য পরীক্ষায় কিন্তু তোমাকে পেন ধরা উচিত নয়। কিভাবে আনসার করবো, দেখো এই সমস্ত কোশ্চেন দেখা মাত্রই তোমার প্রথম কাজ কি হবে বলতো, যে 999 পূর্ণ ওই 1 এর 7 বা 2 এর 7 3 এর 7 এরকম কতগুলো আছে, তুমি বললে এরকম 6 খানা আছে, ভালো কথা। আচ্ছা এবার আমাকে বলো তো যে 999 এর পরের সংখ্যা কত, তুমি বললে 1000। আচ্ছা এরপর তোমার কাজ হবে এই 1000 কে এই 6টা দিয়ে গুণ করা, গুণ করলে কত হবে বলো তো 6000 হচ্ছে। এবার তারপর তোমার কাজ হবে এই 6000 থেকে এই যে 6 পেয়েছিলাম ওর অর্ধেককে তুমি বিয়োগ করে দাও, তোমার উত্তর হয়ে যাবে 5997। তার মানে এই কোশ্চেনটার আনসার হচ্ছে কত 5997। তার মানে তুমি দেখছো এই সমস্ত কোশ্চেন কত ইজিলি তুমি পরীক্ষার হলে ট্যাকেল করতে পারবে। এইরকম ট্রিক্স তোমাকে জানতে হবে, এইরকম শর্টকাট মেথড তোমাকে জানতে হবে, তবেই তুমি কম্পিটিশনে কিন্তু জিততে পারবে। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্ক থেকে যাই। পরের কোশ্চেনটা কি বলছে দেখো তো, বলছে কোন আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এটা হচ্ছে একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। যদি তোমার সিম্পল ইন্টারেস্টের অঙ্কে গুণের কথাটা দুবার করে বলা থাকে তার জন্য একটা ছোট্ট ট্রিক্স আছে, তুমি পেন পেন্সিল না থেকেও কিন্তু এই সমস্ত কোশ্চেন আনসার করতে পারবে। তোমার কাজ হবে আমি এই কোশ্চেনটাকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কেমন ভাবে করা উচিত সেটাকে দেখাচ্ছি, সেটাকে ভালো করে লক্ষ্য করো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। আসো তাহলে কি বলেছে বলতো, যে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ, মানে হচ্ছে 3 টাইমস হতে ওর টাইম লাগছে হচ্ছে 20 বছর টাইম লাগছে। তোমাকে বার করতে বলেছে যে 2 গুণ হতে কত বছর টাইম লাগবে তোমাকে বার করতে বলেছে, তার মানে দ্বিগুণ হতে তোমার কত সময় লাগবে তোমাকে এটা বার করতে বলেছে। যখন সিম্পল ইন্টারেস্টে দুবার গুণের কথাটা বলে দেবে তোমার কাজ হবে এইখান থেকে 1 বিয়োগ করা, তার মানে কত হচ্ছে 2, আর এইখান থেকে 1 বিয়োগ করা তার মানে কত হচ্ছে 1। এবার বলো তো 2 ইউনিট যদি 20 হয় তাহলে 1 ইউনিট অবশ্যই কত হবে 10। তাহলে তোমার এই কোশ্চেনটার উত্তর হয়ে গেল যে দুগুণ হতে টাইম লাগবে কত বলো তো 10 বছর। দেখো আমি যে পদ্ধতিটা এখানে শেখাচ্ছি আমি ধরে নিচ্ছি তোমরা সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার কিন্তু শিখে এসছো, আমি ধরে নিচ্ছি তোমরা প্রত্যেকে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করেছো। আমি শুধু এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে এক্সাম পয়েন্ট অফ ভিউতে তোমাদের অ্যান্সার করা উচিত। যদি তোমাদের সিম্পল ইন্টারেস্টে কারো কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা অবশ্যই আমার চ্যানেলে যে সিম্পল ইন্টারেস্টে ফুল ভিডিও দেওয়া আছে কিন্তু সেইখানে তোমাকে ভালো করে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ওখানে আমি ডিটেইলসে এগুলো আলোচনা করেছি যে কেন এগুলোকে আমি এক বাদ দিচ্ছি, কেন এগুলো দিচ্ছি তাই জন্য। ওকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমাকে ফলো করতে হবে রেগুলার বেসিসে, কারণ আমি এখানে রেগুলার বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু ভিডিও এইভাবে দিতে থাকি। ওকে, তাহলে চলো আমরা পরের অঙ্কের দিকে যাই। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি বিড়ালে 5 লাফ যেতে যে সময় লাগে একই সময়ে কুকুর 4 লাফ যায়। এখানে দুজনের কথা বলেছে, একটা হচ্ছে বিড়াল একটা হচ্ছে কুকুর, মানে হচ্ছে ক্যাট লিখলাম আর একটা হচ্ছে ডগ লিখলাম। আচ্ছা এই প্রথম লাইনটা মানে কি বলতে চাইছে বলো তো, দেখো বলতে চাইছে একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুরের 4 লাফ যায়। তার মানে তো হচ্ছে যে সময়, তোমাকে টাইমটা বলতে চাইছে, যে সময়ে তোমার বিড়ালটা 5টা লাফ দেবে সেই সময় কুকুরটা তোমার হচ্ছে 4টে লাফ দেবে। তার মানে হচ্ছে প্রথমটা আমার হচ্ছে টাইমের কথা আমাকে বলে দিয়েছিল। তারপর লাইনটা মানে কি বলেছে বলতো, বলছে কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, মানে কুকুর 3টে লাফ দিলে যে দূরত্ব যাবে বিড়াল 4টে লাফ দিলে সেই দূরত্ব যাবে। কুকুর 3টে লাফ দিলে যে দূরত্ব যাবে
বিড়াল 4টে লাফ দিলে সেই দূরত্ব যাবে, তার মানে এটা হচ্ছে ডিস্টেন্স বোঝাবার চেষ্টা করছে। এবার তোমাকে কি জানতে চাইছে, বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত বার করতে বলো, মানে বিড়াল এবং কুকুরে তোমাদের হচ্ছে গতিবেগের অনুপাত বার করতে বলেছে, মানে স্পিডের রেশিও বার করতে বলেছে। তখন তোমার এবার কি কাজ হবে, শর্টকাট পদ্ধতিটা দেখে নাও কিভাবে করবে। তুমি শুধু এইখান থেকে শুরু করবে, দেখো কিভাবে গুণ করছি, এইভাবে প্রথমে কি করছিলাম বলতো, এইভাবে গেছিলাম 3 5 কত হচ্ছে বলতো 15 লিখলাম, তারপরে গুণ করলাম কত 4 4 কত হলো বলতো 16। এইটা হচ্ছে তোমাদের হচ্ছে বিড়াল এবং হচ্ছে তোমার হচ্ছে কুকুরের দ্রুতির অনুপাত হচ্ছে বলে 15:16 হচ্ছে এই কোশ্চেনটার হচ্ছে আনসার। তবে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, অবশ্যই প্রথমে উপরে টাইমের রেশিওটা লিখবে, তারপরে তুমি ডিসটেন্সের হলে এটাকে লিখবে। এবং তোমার এখানে লক্ষ্য করে দেখে নেবে, অনেক সময় অনুপাতটা হয়তো ক্যাট ডগ প্রথমে বলে দেয়, হয়তো অনুপাত কখনো ডগ ক্যাটও জানতে চাইতে পারে, তাই একটু খেয়াল রাখবে। যদি মানে ডগ ক্যাট জানতে চাইতো তাহলে উত্তর করতাম 16:15। বোঝা গেছে? দেখো তারপরের কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তোমাকে বার করতে বলেছে। এটা হচ্ছে প্রফিট এন্ড লস চ্যাপ্টারের কোশ্চেন। তুমি একটা জিনিস ভালো করে বোঝো, ধরো কোনো একটা জিনিসের দাম ছিল হচ্ছে 15 টাকা, যদি আমি 5 টাকার লসে বিক্রি করি তাহলে আমার জিনিসটা বিক্রি করবো কত টাকা, 10 টাকায়। আর যদি 5 টাকা লাভে বিক্রি করি তাহলে আমি বিক্রি করবো কত টাকা বলো তো, 20 টাকা। এখন তোমাকে পরীক্ষায় এই দুটো ভ্যালু বলে দিয়েছে, যে এই টাকায় বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হয়, এই টাকায় বিক্রি করলে সেই পরিমাণই দেখো লাভ হয়। তোমাকে জানতে চেয়েছিল যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তোমাকে বার করতে বলেছিল। দেখো যদি আমরা এইটার ক্রয় মূল্য আমরা বার করতাম, কি করতাম বলতো, 20 আর 10 কে যদি আমি যোগ করতাম, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে দেখো কত আসতো, 30/2, তার মানে কত আসতো, 15 চলে আসতো। এটাই আমরা অঙ্কের ক্ষেত্রে করব, যে 1754 টাকায় বিক্রি করলে বলেছে যে পরিমাণ তোমার লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তাহলে আমি দুটো ভ্যালুকে আমি কি করবো বলতো, যোগ করব। যোগ করে আমি কি করবো, ক্রয় মূল্য বার করতে বলেছি, জাস্ট খালি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমার উত্তর হয়ে যাবে। এখন 1754 সাথে যদি 1492 যোগ করো, তোমার আসছে হচ্ছে 3246 আসে। তাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তোমার কত হয় বলো তো, 1623। তাহলে এই দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল, 1623 হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল, অতএব উত্তর হচ্ছে 1623। বুঝে গেছে? তাহলে এই রকম ট্রিক্স কিন্তু পরীক্ষা হলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ইনস্ট্যান্ট আনসার করতে হবে। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা দিকে যাই। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে, তোমাকে বার করতে বলেছে। দু ধরনের ডাল, একটা ডালের দাম হচ্ছে 15 টাকা পার কেজি কস্টিং, একটা ডালের দাম হচ্ছে 12 টাকা পার কেজি কস্টিং। এবার দুটোকে দোকানদার মেশাচ্ছে, মেশানোর পর সে 16 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে বিক্রি করছে, কিন্তু তাতে তার 20% লাভ থাকছে। দেখো যখনই দু ধরনের জিনিস মেশানো হবে, এটা হচ্ছে মিশ্রণের চ্যাপ্টারের অঙ্ক বলা হয়, এবং মিশ্রণের চ্যাপ্টারের অঙ্কগুলো হচ্ছে লিংক আপ পদ্ধতিতে করতে হয়। লিংক আপ পদ্ধতি কি, লিংক আপ পদ্ধতি হচ্ছে একটা এক্স এর মতন পদ্ধতি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে দুটো জিনিসকে এখানে মেশানো হবে সেই দুটোর ভ্যালুকে আমরা এখানে রাখবো, মেশানোর পর যে ভ্যালুটা আসবে তাকে ঠিক এখানে রাখবো। এরপর তোমাকে কোনাকুনি বিয়োগ করতে হয়, এখানে একটা ভ্যালু আসবে, এখান থেকে এটা বিয়োগ করলে এখানে একটা ভ্যালু আসবে। এইটা যেটা আছে এটাই হচ্ছে তোমার হচ্ছে অনুপাত, কোন দুটো অনুপাতে এই দুটো জিনিসকে মেশানো হয়েছিল তার উত্তর তোমার এইভাবে চলে আসবে। তাহলে আমরা এখানে কি করবো বলতো, আমাদের বলেছিল একটা জিনিসের দাম হচ্ছে এখানে 15 টাকা পার কেজি ধরে এক ধরনের ডাল, আর একটা জিনিসের দাম হচ্ছে 12 টাকা কেজি ধরে প্রতি জিনিসের ডাল। কিন্তু তোমাকে দুটো জিনিস মেশানোর পর উনি বিক্রি করছেন 16 টাকা 50 পয়সা পার কেজি। তাহলে মেশানোর পর হচ্ছে 16 টাকা 50 পয়সা পার কেজি, কিন্তু এতে তার 20% লাভ থাকছে। তোমাকে মিশ্রণ করার সময় তোমাকে একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে, যখন এখানে কিন্তু সেম ইউনিটে সব কাটা হবে, মানে এটা যদি কস্ট প্রাইস হয় এটাও কস্ট প্রাইস এটাও কস্ট প্রাইস, এটা যদি সেলিং প্রাইস হয় এটাও সেলিং প্রাইস এটাও সেলিং প্রাইস, এগুলো যদি কেজিতে থাকতো এটাও কেজি এটাও কেজি এটাও কেজি, এটা হবে না। তুমি এখানে কস্ট প্রাইস লিখলে আর এখানে সেলিং প্রাইস লিখলে এটা কিন্তু হবে না। দেখো এটা কিন্তু এখানে তাই দেয়া আছে, 16 টাকা 50 পয়সা হচ্ছে তার সেলিং প্রাইস, কারণ তার 20% লাভ বলে দিয়েছে, কিন্তু এইগুলো ছিল হচ্ছে কস্ট প্রাইস। তাহলে আমাকে কি করতে হবে, হয় সবকটা কস্ট প্রাইসে কনভার্ট করে নিতে হবে, নাহলে সবকটাকে সেলিং প্রাইসে কনভার্ট করে নিতে হবে। তো আমি কি করব, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এইগুলোকে সেলিং প্রাইসে কনভার্ট করে নেবো, এটাও সেলিং প্রাইসে আছে। আচ্ছা এটাও সেলিং প্রাইসে হচ্ছে, কিন্তু কত বলতো 20% প্রফিট ছিল। এখন বলতো যদি 15 টাকার 20% প্রফিট হতো কত টাকা বলতো, 15 টাকার 10% মানে হচ্ছে 1.5 টাকা, 15 টাকার 20% মানে হচ্ছে 3 টাকা। তাহলে 15 টাকা প্লাস 3 টাকা মানে হচ্ছে 20% প্রফিট, মানে 18 টাকায় বিক্রি হতো। আচ্ছা এবার বলো তো 12 20% কত, 12 10% মানে কত, 1 টাকা 20 পয়সা, 12 20% মানে কত বলো তো 2 টাকা 40 পয়সা।
তার মানে এটা বিক্রি হতে কত বলতো 14 টাকা 40 পয়সা। এবার আমাদের কাজ হবে হচ্ছে কোনাকুনি হচ্ছে আমাদের বিয়োগ করা। আচ্ছা বলো তো 18 আর 1650 এর মধ্যে নিশ্চয়ই 18 বড়। যদি আমি এইটা থেকে এটাকে বিয়োগ করি তাহলে আমাদের এখানে কত টাকা থাকছে বলতো 1.5 টাকা। আচ্ছা 16 টাকা 50 আর 14 টাকা 40 এর মধ্যে বড় কে 16 টাকা 50। এখন 16 টাকা 50 থেকে যদি আমি 14 টাকা 40 আমি বিয়োগ করি তাহলে তার ভ্যালু হচ্ছে কত বলতো 2 টাকা 10 পয়সা। এবার এই যে জিনিসটা হলো এটা হচ্ছে দুটো হচ্ছে অনুপাত এলো। অনুপাতের দুদিকে তুমি সমান সংখ্যা দিয়ে কাটাকুটি করতে পারো, সমান সংখ্যা দিয়ে গুণ করতে পারো। দেখো আমি প্রথমে এখানে 0 0 কেটে দিলাম, দেখো পয়েন্ট গুলো প্রথমে আমি দুদিক থেকে তুলে দিলাম। 3 দিয়ে গেলে 3 7 কে 21, 3 5 কত হচ্ছে 15। তার মানে কোন অনুপাতে আমাদের এই দুটোকে মেশাতে হবে 7:5 অনুপাতে দুটোকে আমাদের মেশাতে হবে। এটাই হচ্ছে এই কোশ্চেনের হচ্ছে আনসার। বুঝে গেছে? চলো পরের কোশ্চেনটা দিকে আমরা যাই। পরের কোশ্চেনটা বলেছে এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের হচ্ছে কেন্দ্র এবং কোন বিএসি সমান 50 ডিগ্রি হলে কোন ওবিসি সমান তোমাকে বার করতে বলেছে। এটা হচ্ছে জ্যামিতির একটা কোশ্চেন তোমাদের দিয়েছে। এখানে হচ্ছে একটা পরিবৃত্ত আঁকতে হবে, মানে একটা ত্রিভুজ থাকবে যে হচ্ছে ত্রিভুজের তোমার হচ্ছে ভার্টেক্স গুলো হচ্ছে শীর্ষবিন্দু গুলো হচ্ছে তোমার হচ্ছে একটা বৃত্তের কাছে থাকবে। ওকে, ধরো এটা আমি একটা ত্রিভুজ আঁকলাম, এখানে হচ্ছে পরিবৃত্ত আঁকতে, এটা হচ্ছে তার পরিবৃত্ত হচ্ছে, কেন্দ্রটার নাম দিলাম আমি হচ্ছে ও। এবার আমাকে বলে দিয়েছে হচ্ছে কোশ্চেনে কোন বিএসি, আমি ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এটার নাম দিলাম হচ্ছে সি। এবার আমাদের বলেছে কোন বিএসি, এটা হচ্ছে বলে দিয়েছে আমাদের কোশ্চেনে 50 ডিগ্রি বলে দিয়েছে। তোমাকে জানতে চাইছে কোন ও বিসি, মানে হচ্ছে ও বিসি, এই কোশ্চেনটা তোমাকে হচ্ছে বার করতে বলেছে, কত হবে তোমাকে জানতে চাইছে। কি করব আমরা, দেখো আমি এইখান থেকে আরেকটা হচ্ছে এখান থেকে বাহু টানলাম, দেখো এটাও একটা ত্রিভুজ হয়ে গেল। আমাদের জিওমেট্রিতে এটা বলা হয় যে কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের হচ্ছে দ্বিগুণ হয়। এটা হচ্ছে তোমার হচ্ছে উপপাদ্য ছিল। কি বললাম, কেন্দ্রস্থ কোণ সবসময় হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে যদি 50 ডিগ্রি হয় অবশ্যই তাহলে এটা কত ডিগ্রি হবে বলতো, এটা হচ্ছে 100 ডিগ্রি হবে, কারণ কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের হচ্ছে দ্বিগুণ হয়। এবার একটা জিনিস ভালো করে দেখো, এটা তো একটা বৃত্ত, বৃত্তের এটা হচ্ছে কি হচ্ছে কেন্দ্র, তার মানে কেন্দ্র থেকে এইখান পরিধি পর্যন্ত যে ডিসটেন্স, এইখানকার পরিধি পর্যন্ত সেই একই ডিসটেন্স। এই যখন দুটো বাহু যদি সমান হয় তাকে কি ত্রিভুজ বলে বলো তো, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে তোমার প্রপার্টিস হচ্ছে কি, যে এই বাহু দুটো সমান বাহুর অপোজিট অ্যাঙ্গেল গুলো সবসময় হচ্ছে তোমার হচ্ছে কি হবে, সমান হবে। এবার আমাকে একটা কথা বলো, একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা আমি পেয়ে গেছি হচ্ছে 100 ডিগ্রি, তার মানে বাদ বাকি দুটো কোণের যোগফল কত ডিগ্রি বলো তো, 80 ডিগ্রি। এবার বলো যে যেহেতু দুটো কোণের এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে সমান, তাহলে দুটো কোণই কত ডিগ্রি করতে হতে হবে, অবশ্যই 40 ডিগ্রি করে হতে হবে, কারণ এই বাহুগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমাকে জানতে চেয়েছে ও বিসি, এই কোণটা জানতে চাইছে, অতএব ও বিসি সমান তাহলে কত ডিগ্রি হবে বলো তো, ওবিসি সমান হচ্ছে 40 ডিগ্রি হবে। এই কোশ্চেনটার হচ্ছে আনসার। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা যাই। বলছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে তোমাকে জানতে চেয়েছে। দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কি করব, আমাদের দুটোই হচ্ছে সেম, লোহার গোলককে গলিয়ে আবার ছোট গোলক পাওয়া যাবে। তার মানে ওখানে বড় গোলকটা তোমার ব্যাসার্ধ বলে দিয়েছিল 8 সেন্টিমিটার, ছোট গোলকের ব্যাসার্ধ বলে দিচ্ছে 1 সেন্টিমিটার। মানে বড় গোলকের যেটা আয়তন, সেই আয়তনটাই তোমার ভেঙে ছোট ছোট গোলকে তৈরি হয়ে যাবে। যেমন ধরো যদি এই কথাটা সাপোজ একটা মাটির তুমি হচ্ছে বড় তাল নিয়েছো, এটাকে তুমি কেটে ছোট ছোট এরকম হচ্ছে তোমার হচ্ছে গুলির আকারে তুমি তৈরি করছো, এটা হচ্ছে 8 সেন্টিমিটার আর এইগুলো ধরো 1 সেন্টিমিটার করে, তো এরকম কতগুলো তুমি এই মাটির ডালা থেকে এগুলো তৈরি করতে পারবে তোমাকে জানতে চেয়েছে। তার মানে এর যে টোটাল আয়তন, সেই টোটাল আয়তন গুলোই হচ্ছে সমস্ত রকম ছোট ছোট হচ্ছে তোমার হচ্ছে গোলকের আয়তন। দেখো পরিমিতির এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু ডিটেলসে আমি আলোচনা করব আমার ভিডিওতে, এখনো ভিডিওগুলো আপলোড করা হয়নি, ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। তোমাদের ডব্লিউবিপি পরীক্ষার আগে কিন্তু সমস্ত চ্যাপ্টারের ফুল ভিডিও উইথ ডিটেল কনসেপ্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমাদের কি করা উচিত, আচ্ছা যখন দেখবে একই জিনিসকে গলিয়ে একই রকমই জিনিস হচ্ছে শুধু ছোট করা হচ্ছে, শুধু এটা মাথার মধ্যে জেনে নাও, বড় জিনিসেরও যা আয়তনের ফর্মুলা ছোট জিনিসেরও তাই আয়তনের ফর্মুলা হবে। তাই তোমার কাজ হবে বড়টার কি বলেছে বলতো, বড়টার ব্যাসার্ধ বলেছে 8, যেহেতু আয়তন তার মানে হচ্ছে পাওয়ারে হচ্ছে কিউব। এবার বলতো ছোটটার ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ছোটটার ব্যাসার্ধ বলে দিয়েছে 1 সেন্টিমিটার, তাই ছোটটার আয়তন মানে হচ্ছে 1 কিউব, তার মানে হচ্ছে 8 এর কিউব মানে কত হচ্ছে 512 বাই 1 কিউব মানে 1, অতএব উত্তর হবে 512 পিস হচ্ছে আমাদের এরকম ছোট গোলক আমরা এটা থেকে তৈরি করতে পারবো। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা দিকে যাই। দেখো পরের কোশ্চেনটা কি বলছে বলতো, বলছে 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত তোমাকে বার করতে বলেছে। একটা জিনিস ভালো করে বোঝো, এই ধরো আমি লিখলাম 1 2 3,
আচ্ছা, এই তিনটে সংখ্যার গড় কত বলতো? তুমি হলে কি করতে বলতো? তুমি এটাকে কি করতে বলতো? যোগ করতে। যোগ করলে কত আসতো? 3 + 2 5, 5 এর কত 6, 6 কে তুমি 3 দিয়ে ভাগ করতে হতো, এভারেজ কত আসতো বলতো? এভারেজ আসতো 2 আসতো। যদি তুমি আমাকে এটা বার করতে বলতে 1 + 2 + 3 + 4 এদের এভারেজ কত, একে করতাম আমি কত 4 দিয়ে ভাগ করতাম। তুমি তখন কি করতে বলতো? 10/4, তার মানে ক্যালকুলেশন করলে কত আসছে বলতো? 2.5 আসছে। যদি তুমি পাঁচটা সংখ্যা নিতে, দেখো 1 + 2 + 3 + 4 + 5, তুমি যদি এভারেজ বার করতে দিতে তাহলে কত হতো বলতো? 15/5, তার মানে কত হতো? 3 হতো। এবার তুমি লক্ষ্য করে দেখো, আমাদের কোশ্চেনে বলেছে যে 6টি সংখ্যার গড় যদি 17 হয়, তাহলে সংখ্যাগুলির যোগফলটা তোমাকে বার করতে বলেছে। মানে এই সংখ্যাগুলির যোগফল কোনটা? এইটা। এই সংখ্যাগুলির গড় কোনটা? এটা। এখন যদি এই সংখ্যাগুলির সংখ্যা কতগুলো? এইটা। এই সংখ্যাগুলির সংখ্যা যদি একে গুণ করে দিই তাহলে আমি যোগফল পেয়ে যাচ্ছিলাম। এই সংখ্যাগুলো যদি সংখ্যা থেকে গুণ করে দিই তাহলে কতগুলো? আমি তাকে যোগফল পেয়ে যাচ্ছিলাম। এই সংখ্যাগুলোর নাম্বার যদি তার গড়কে গুণ করে দিই তাহলে আমি যোগফল পেয়ে যাচ্ছিলাম। তাহলে আমাদের এখানে ছখানা সংখ্যার গড় বলে দিয়েছিল 17, তাহলে 6 × 17, অতএব যোগফল তাহলে কত হবে? 102। তাহলে এই কোশ্চেনটার আনসার হবে কত? অপশন নাম্বার বি হচ্ছে এই কোশ্চেনটার হচ্ছে আনসার। দেখো, এভারেজ চ্যাপ্টারটা কিন্তু তোমরা এইভাবে ছোটবেলা থেকে প্রত্যেকেই করেছো, কিন্তু আমি তোমাদের এইভাবে কিন্তু কখনোই করতে বলবো না এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আমি কিভাবে এর বেসিক কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করবো এভারেজে, এবং কিভাবে শর্টকাট মাধ্যম দিয়ে উইথ কনসেপ্টে অঙ্ক করা যায় তার কিন্তু ডিটেইলস ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। ডব্লিউপিপি এর আগে অবশ্যই তুমি কিন্তু এভারেজের ভিডিওটা দেখে যাও পরীক্ষার আগে, বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা দেখে যাই। পরের কোশ্চেনটা আমাদের কি দিয়ে বলেছে দেখো, বলেছে কোন ঘনকের প্রতিটি বাহু যদি 10% কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে তোমাকে বার করতে বলেছে। ঘনকের প্রতিটা বাহু যদি 10% কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ তোমাকে কমবে বার করতে বলেছে। দেখো, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টারের কোশ্চেন। দেখে মনে হতে পারে এটা হচ্ছে পরিমিতির কোশ্চেন, কিন্তু এখানে দেখো বলেছে 10% কত কমানো হলে কতটা তোমাকে পার্শ্বতল কমে বার করতে বলেছে। তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, আমার পার্সেন্টেজ ক্লাসটা তুমি ডিটেলসে ফলো করে নেবে, ওখানে পরিষ্কার করে বলা আছে যে এই রকম ধরনের কোশ্চেন এলে আমরা কি করব। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমার কি করা উচিত বলতো? পার্শ্বতল মানে এখানে জানতে চাইছে এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে জানবে যেখানে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। তো দুটো জিনিসের যদি দরকার হয়, আমি দুটো জিনিসকে ধরেই ক্যালকুলেশন করলাম। ধরলাম প্রথমে ঘনকের লেন্থ ছিল হচ্ছে 10, তোমার হচ্ছে ব্রেথ ছিল হচ্ছে 10, তাহলে তখন পার্শ্বতল কত ছিল বলতো? 100। এখন যদি আমাদের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয়, মানে তোমার লেন্থটাও যদি 10% কমানো হয় আর তোমার ব্রেথটাও যদি 10% কমানো হয়, দেখো 10% মানে কত? 100-তে কত কম বলতো? 10। তাহলে 10-এ কত কম বলতো? 1। তার মানে নতুন বাহুর কত হয় বলতো? 9। এটাও তো আমি নতুন বাহুটা কত হয় বলতো? 9। যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে বলতো? 81। তার মানে এটা কতটা কম হলে বলতো? 19। তার মানে আমার পার্শ্বতল কত শতাংশ কমলো বলতো? আমার পার্শ্বতল 19% কমলো। তাহলে এই কোশ্চেনটার আনসার হচ্ছে কত? হচ্ছে 19%। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা দিকে যাই। পরের কোশ্চেনটা বলছে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত বলেছে 5:8:3, এবং মোট টাকার পরিমাণ 144 টাকা হলে হচ্ছে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত তোমাকে বার করতে বলেছে। দেখো, পরীক্ষায় এই সমস্ত পয়সা রিলেটেড কোশ্চেন কিন্তু প্রায়ই আসে। দু ধরনের কোশ্চেন হয়, একটা তোমাকে বলে দেয় যে তোমার হচ্ছে কতগুলো নাম্বার আছে তার অনুপাত বলে দেয়, বা কোনো কতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুর অনুপাত বলে দেয়। তো এখানে যে আমাদের কোশ্চেনটা দিয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিভাবে এই কোশ্চেনটাকে ট্র্যাক করা উচিত দেখো। দেখো, এখানে আমাকে বলেছে মোট হচ্ছে 50 পয়সা বলে দিয়েছিল, 25 পয়সা বলে দিয়েছিল, আর হচ্ছে 10 পয়সা বলে দিয়েছিল। আমাদের কোন কোন অনুপাতে বলে দিয়েছিল বলতো? হচ্ছে 5:8:3 এই অনুপাতে আছে। আচ্ছা, আমাকে বলো তো, যদি কোনো ব্যাগে 5টা যদি 50 পয়সা থাকে তাহলে তার ভ্যালু কত হয়? তুমি বললে 2.5 টাকা। আচ্ছা বলো তো, কোনো ব্যাগে 8টা যদি 25 পয়সা থাকে তার ভ্যালু কত হয়? 8টা 25 পয়সা মানে কত বলো তো? 2 টাকা। আচ্ছা, কোনো ব্যাগে যদি তোমার হচ্ছে 3টে যদি 10 পয়সা থাকে তার ভ্যালু হয় কত বলো তো? তুমি বললে হচ্ছে 0.30। তার মানে দেখো, যোগ করে দেখো 4 পয়েন্ট কত হচ্ছে বলো তো? 80। তার মানে হচ্ছে 4 টাকা 80 পয়সার মধ্যে 50 পয়সা থাকছে 5টা, 25 পয়সা থাকছে 8টা, আর 10 পয়সা থাকছে হচ্ছে 3টে। তোমাকে কি বার করতে বলেছে? বলছে মোট টাকার পরিমাণ যদি 144 টাকা হলে ওখানে 50 পয়সার সংখ্যা কত ছিল তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, আমি কি করবো বলতো? এখানে ঐকিক নিয়ম করব, যে 4 টাকা 80-র মধ্যে যদি আমার থাকে হচ্ছে 50 পয়সা, কতগুলো থাকে বলতো? 5টা। তাহলে 1 টাকার মধ্যে কত থাকবে বলতো? 5/4 টাকা 80। আর তোমার হচ্ছে 144 টাকার মধ্যে কত থাকবে? 5/4 টাকা হচ্ছে 80 ইন্টু হচ্ছে কত? হচ্ছে 144।
এবার এখান থেকে যদি আমি পয়েন্টটাকে তুলে নিই, তার মানে উপরে আমাকে একটা 10 দিয়ে গুণ করে দিতে হবে। এখন 48 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে তোমার চলে আসে হচ্ছে এইটা চলে আসে। অতএব 3 ইন্টু 5 মানে কত? 15, 15 ইন্টু 10 মানে কত হচ্ছে 150। অতএব টোটাল 144 টাকার মধ্যে কতগুলো 50 পয়সা থাকবে বলো তো? 150 পিস হচ্ছে 50 পয়সা থাকবে। তাহলে এই কোশ্চেনটার আনসার কত? এই কোশ্চেনটার আনসার হচ্ছে 150। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। দেখো পরের কোশ্চেনটা একটা ত্রিকোণমিতির একটা কোশ্চেন পড়েছিল। কোশ্চেনটা কি বলেছে? বলছে x ইনটু tan 45 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি হলে তোমার x এর ভ্যালুটা তোমাকে বার করতে বলেছে। দেখো খুবই একটা পাতি অঙ্ক তোমাকে দিয়েছে, শুধু এর ভ্যালুগুলো বসিয়ে দিলেই কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে। তবে বলে রাখি, তোমাদের যদি কারো ত্রিকোণমিতি সম্পর্কে কোনো কনসেপ্ট ক্লিয়ার দরকার হয়, অবশ্যই আমার ত্রিকোণমিতির ভিডিওটা দেখে নেবে, এবং সেখানে তুমি এমন কিছু অঙ্ক পদ্ধতি দেখবে যেটা তুমি আগে কখনোই দেখোনি। তুমি ইনস্ট্যান্ট ত্রিকোণমিতির উত্তর করতে পারবে। ক্লাস 2 থেকে ভিডিওগুলো দেবে, ক্লাস 1 এ হচ্ছে ওখানে আমরা ডিটেইলসে আলোচনা করেছি যে ত্রিকোণমিতিটা অ্যাকচুয়াল কি, তার বেসিক কনসেপ্টটা কি। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? কিছু করব না, শুধু ভ্যালুগুলো বসিয়ে দেবো। দেখো লেখা আছে x tan কত ডিগ্রি 45 ডিগ্রি ইনটু কত sin 30 ডিগ্রি সমান কত হচ্ছে cos 30 ডিগ্রি ইনটু কত হচ্ছে tan 30 ডিগ্রি। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিই। tan 45 ডিগ্রি ভ্যালু হয় 1, sin 30 ডিগ্রি ভ্যালু হয় কত হচ্ছে হাফ, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 আর tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। এখন এখানে √3 কেটে গেল, দুদিকে 2 আছে, 2 2 কেটে গেল। অতএব x সমান কত হয়ে গেল বলো তো? x সমান হচ্ছে 1 হচ্ছে এই কোশ্চেনটার হচ্ছে आंसर। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা দিকে যাই। পরের কোশ্চেনটা কি বলেছে বলো তো? বলেছে কোন টাকা তার 1% বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল তোমাকে বার করতে বলেছে। কোন একটা টাকা তার 1% বৃদ্ধি পেয়ে তোমার হচ্ছে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল তোমাকে বার করতে বলেছে। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে ট্র্যাক করব বলো তো? আচ্ছা আমাকে কি ভগ্নাংশ বলে দিচ্ছে বলো তো? ভগ্নাংশটা বলে দিচ্ছে যে 1/7। তোমার কাজ হবে এই ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা তুমি আসল ধরে নাও, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কতটা ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, এইগুলো যে অঙ্কে বলে দেবে সেটা তুমি ধরে নেবে। যেমন এখানে বলেছে কোন টাকা তার 1% বৃদ্ধি, তার মানে 7 টাকা যদি আসল হয় তোমার বৃদ্ধি হচ্ছে 1 টাকা, তার মানে 1 টাকা বৃদ্ধি হয়ে সংখ্যাটা কত হচ্ছে বলো তো? 8 টাকা। এটা হচ্ছে আমরা ধরলাম, কিন্তু অঙ্কে আমাদের কত বলেছে বলো তো? অঙ্কে টাকাটা বৃদ্ধি হয়েছে কত টাকা? 40 টাকা হয়েছে। আচ্ছা 8 এর সাথে কত গুণ করলে 40 আসবে বলো তো? 8 এর সাথে 5 গুণ করলে 40 আসবে। তাহলে 7 এর সাথে 5 গুণ করলে কত হবে বলো তো? 35। তাহলে আসল টাকাটা কত ছিল বলো তো? আসল টাকাটা ছিল হচ্ছে 35। বুঝে গেছে? তাহলে এই কোশ্চেনের आंसर কত হচ্ছে? 35। চলো আমরা পরের কোশ্চেনটা দিকে যাই। পরের কোশ্চেনটা কি বলছে বলো তো? বলছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য নিয়োগ করে। বছরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল তোমাকে হচ্ছে বার করতে বলেছে। মানে এটা হচ্ছে পার্টনারশিপ চ্যাপ্টারের অঙ্ক। এখানে দুজন ব্যক্তির কথা বলেছে, একটা হচ্ছে অজয়, একটা হচ্ছে অনিল। একজন হচ্ছে অজয়, একজনকার নাম হচ্ছে অনিল। আচ্ছা এখানে বলো তো অজয় যে প্রথমে ও কত টাকা ইনভেস্ট করেছিল ব্যবসায়? 8,000 টাকা ইনভেস্ট করেছিল। কত মাসের জন্য ইনভেস্ট করেছিল? 8 মাসের জন্য ইনভেস্ট করেছিল। তাহলে এই 8,000 টাকা ইনভেস্ট করেছিল 8 মাসের জন্য। আর অনিল কি করেছিল? অনিল বাকি 4 মাসের জন্য নিয়োগ করেছিল। কত টাকা ইনভেস্ট করেছে সেটা বলে দেয়নি, ওটাই আমাদের বার করতে বলেছিল। ধরলাম x টাকা ইনভেস্ট করেছিল হচ্ছে 4 মাসের জন্য ইনভেস্ট করেছিল। এবার আমাকে বলো তো, বলছে বছরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল তোমাকে বার করতে বলেছিল। টোটাল যে লাভ হয়েছে তার 20% কে পাচ্ছে হচ্ছে অনিল, তার মানে বাদ বাকি 80 টাকা কে পাচ্ছে? তাহলে হচ্ছে নিশ্চয়ই অজয়। আর এই যে দুটো গুণফল, এই দুটো গুণফল হচ্ছে তোমার হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালের অনুপাতেই তোমার হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউট হয়। তার মানে আমরা এখান থেকে নিয়ে বলতে পারি এ যদি 80 টাকা পায় তাহলে এ পাচ্ছে হচ্ছে 20 টাকা, কারণ অঙ্কে আমাকে এটাই বলে দিয়েছে। যদি দেখো আমরা এখানে কাটাকুটি করি, 0 0 এখানে কেটে গেল, 8 8 কি হয়ে গেল? কেটে গেল। 4 দিকে কাটলে কত হচ্ছে বলো তো? 5। আর 5 আর 800 গুণ করলে তাহলে কত হচ্ছে বলো তো? x সমান তাহলে কত হচ্ছে? 5 আর 800 গুণ করলে হচ্ছে 4000। অতএব তোমার হচ্ছে অনিল ব্যবসায় কত টাকা নিয়োগ করেছিল বলো তো? অনিল ব্যবসায় হচ্ছে 4000 টাকা হচ্ছে নিয়োগ করেছিল। বুঝা গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা দিকে যাই। পরের কোশ্চেনটা কি বলছে বলো তো? বলছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল তোমাকে বার করতে বলেছে। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে যখন নিয়ে ফিস্ট করো, দেখবে যদি সাপোজ 10 জন হয় তার জন্য যে মাথা পিছু একটা চাঁদা পড়ে, যদি 15 জন হয় তখন কিন্তু মাথা পিছু চাঁদাটা কিছুটা অংশ কমে যায়। কারণ কি বলতো? কিছু খরচা হচ্ছে সেগুলো হচ্ছে পার হেড হিসাবে হয় না, ওভারঅল হিসাবে হয়। এখানেও তেমনি হোস্টেলে যদি তখন 7 জন বাড়ছে তখন অ্যামাউন্টটা হয়তো কিছু টাকা বাড়ছে 42 টাকা,
কিন্তু মাথা পিছু খরচাটা আগে প্রতিজনকার যা খরচ হতো তার থেকে কিন্তু 1 টাকা কমে যাচ্ছে। অঙ্কটা কিভাবে করবো দেখো, ধরলাম আগে প্রতিজনকার জন্য x টাকা করে খরচ হতো। আগে কতজন ছিল বলতো? 35 জন ছিল। তাহলে আগে টোটাল আমার খরচ হতো বলতো 35x টাকা হচ্ছে আগে খরচ হতো একদিনে। এবার কি হয়েছে, এবার হচ্ছে এখন কি হয়েছে, নতুন করে 7 জন এসছে। তার মানে আগে 35 জন ছিল, এখন আরো 7 জন এলো। তাহলে এখন ক্যান্ডিডেট কত হয়ে গেল বলতো? 42 জন। এখন এই 42 জন হওয়ার পর তোমার অ্যামাউন্টটাও কিন্তু আরো 42 টাকা বেড়ে যাচ্ছে। আগের যে খরচ হচ্ছিল পার ডে খরচটা, তার থেকে আরো 42 টাকা বেড়ে যাচ্ছে। কিন্তু ওদের ইন্ডিভিজুয়াল খরচটা 1 টাকা করে হচ্ছে কমে যাচ্ছে। তার মানে ইন্ডিভিজুয়াল খরচ ছিল x টাকা, 1 টাকা কমে গিয়ে কত হলো বলতো? x - 1 টাকা। এখন যদি 42 দিয়ে যদি মেয়েকে গুণ করে দিই, তাহলে এখন প্রতিদিনের এটা টোটাল খরচা হয়ে যাচ্ছে। আবার এই দিকটাও দেখো, আগের অ্যামাউন্টের সাথে 42 টাকা যোগ করলে এখন এটা হচ্ছে প্রতিদিনের খরচ। তাহলে আমি বলতেই পারি যে এই দুটো ভ্যালু হচ্ছে সমান। যদি এখান থেকে আমি ক্যালকুলেশন করি, দেখো 35x প্লাস হচ্ছে 42, অতএব কত হচ্ছে 42x মাইনাস কত হচ্ছে 42। এখন যদি আমি ডিজিট গুলোকে একদিকে নিয়ে আসি আর এক্স গুলোকে যদি আমি একদিকে নিয়ে যাই, তাহলে দেখো 42 টা দিকে গেলে কত যাবে বলো তো? 84। আর এই 35x টা দিকে বিয়োগ হয়ে গেলে কত হয় বলো তো? 7x। অতএব x সমান তাহলে কত হয়ে গেল বলো তো? x সমান হচ্ছে 12। আমাদের এটা বার করতে বলেনি, আমাদের বলেছে প্রতিদিনের গড় খরচ হতো কত। আগে আগে প্রতিদিনের গড় খরচ হতো কত? 35x টাকা। অতএব 35 ইনটু হচ্ছে 12 করতে হবে। 35 ইনটু 10 মানে হচ্ছে 350, 35 ইনটু 2 মানে হচ্ছে 70। অর্থাৎ টোটাল খরচা হতো 420 টাকা হচ্ছে ডেইলি আমাদের তখন খরচ হতো। বুঝা গেছে? চলো পরের কোশ্চেনটা দিকে যাই। বলছে নিচে ত্রিভুজে যদি AC সমান 20 মিটার, AB সমান x মিটার এবং BC সমান 50 মাইনাস x মিটার হয়, তবে AB সমান তোমায় কত বার করতে বলেছে। একটা ত্রিভুজ বলে দিয়েছে কোশ্চেনে আমাদের। এটা হচ্ছে A বলে দিয়েছে, এটা C বলে দিয়েছে, এটা হচ্ছে B বলে দিয়েছে। দেখো এইখানটা এই সিম্বলটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে তোমার হচ্ছে সমকোণী একটা ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ছোটবেলায় পিথাগোরাসের সূত্র তোমরা পড়েছো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার হয়। মানে এসি তার স্কয়ার প্লাস হচ্ছে এখানে হচ্ছে বিসি তার হচ্ছে স্কয়ার সমান হবে কিন্তু এবি তার হচ্ছে স্কয়ার। এবার আমাকে এসির ভ্যালু কি কোশ্চেনে বলে দিয়েছে? হ্যাঁ, এসির ভ্যালু বলা হচ্ছে 20 বলা ছিল। তার মানে আমি এখানে বলতেই পারি এটা হচ্ছে 20 স্কয়ার। আচ্ছা বিআরসি কত বলা আছে বলো তো? 50 মাইনাস এক্স, 50 মাইনাস এক্স আর স্কয়ার। আর এবি সমান কত বলা আছে? এটা আমাকে এক্স মিটার বলা আছে। তোমাকে এখানে ক্যালকুলেশন করে বার করতে হবে এই যে x সমানই কত তোমাকে হচ্ছে বার করতে হবে। তার মানে সমান কত বার করতে হবে, যেটা x এর ভ্যালুটাই নিশ্চয়ই অপশনে দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে কোনো রকম ক্যালকুলেশন করার চেষ্টা করব না, ডাইরেক্ট এখানে অপশন টেস্ট করার চেষ্টা করব। দেখো এখানে প্রথম অপশন কত ছিল বলো তো? প্রথম অপশন ছিল 30। এখন যদি এখানে 20 স্কয়ার বসাই আর 50 থেকে যদি 30 বাদ দিয়ে দিই, তাহলে এটাও 20 স্কয়ার। তাহলে 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার কি কখনো 30 এর স্কয়ার হয়? হবে না। আমরা যদি অপশন ধরি বি তে লেখা যেতে বলো তো 29, আমি যদি 29 এখানে বসাতাম, দেখো এটা হচ্ছে 20 স্কয়ার। 50 থেকে যদি আমি 29 বাদ দিয়ে দিই, তাহলে কত আসছে বলো তো? 21। এটা হচ্ছে 21 স্কয়ার। আচ্ছা আমরা দেখে নেব এইটা যোগ করলে 29 স্কয়ার আসে কিনা। দেখো 20 স্কয়ার মানে কত বলো তো? 400, আর 21 স্কয়ার মানে হচ্ছে 441। তাহলে আমাদের দুটোকে যোগ করলে কত হচ্ছে বলো তো? 841। আর 841 মানে হচ্ছে 29 স্কয়ার। তার মানে আমি এখানে যেটা 29 x সমান ধরেইছিলাম, তাহলে এইদিকেও তো আমার 29 চলে আসছে। তার মানে হচ্ছে অপশন বিটা হচ্ছে এই কোশ্চেনের आंसर। অতএব x এর ভ্যালু কত হবে? 29। বুঝা গেছে? চলো পরের কোশ্চেনটা দিকে যাওয়া যাক। বলছে 15,000 টাকার 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তত 96 টাকা হলে সুদের বার্ষিক হার কত তোমাকে বার করতে বলেছে। তোমাকে 15,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল, তোমাকে ডিফারেন্স কি দিয়ে দিয়েছে? কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স 96 টাকা বলে দিয়েছে। তোমাকে রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলেছে। তোমাদের বলি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে খুব একটা ছোট্ট পার্থক্য আছে। সিম্পল ইন্টারেস্ট কি বলা হচ্ছে প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট দেয়, আর কম্পাউন্ড ইন্টারেস্ট প্রিন্সিপালের উপরও দেয়, তার সাথে ইন্টারেস্টের উপরও ইন্টারেস্ট দেয়। কিভাবে? সাপোজ ধরো 100 টাকা তুমি হচ্ছে ব্যাংকে রেখেছো, তোমাকে বলা হলো 10% হারে তোমার হচ্ছে ইন্টারেস্ট প্রোভাইড করাবে। যদি সিম্পল ইন্টারেস্ট হয়, তোমাকে প্রথম বছরও 100 টাকার উপর 10% মানে 10 টাকা দেবে, দ্বিতীয় বছরও 100 টাকার উপর 10% মানে হচ্ছে 10 টাকা দেবে। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হতো এটা, ও প্রথম বছর 100 টাকার উপর 10% ইন্টারেস্ট 10 টাকা দিত, দ্বিতীয় বছর যখন দিত ওই 100 এর উপর হচ্ছে 10 টাকা দিত, আবার এই 10 এর উপর 10% হচ্ছে 1 টাকা দিত। এইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। আচ্ছা এবার দেখো তো, এই দুটোকে যদি যোগ করতাম তাহলে 2 বছরের আমি সিম্পল ইন্টারেস্ট পেতাম, আর এইগুলোকে যদি সবকটাকে আমি যদি যোগ করতাম তাহলে আমি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট পেতাম। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্টের কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য কোনটা পাচ্ছিলাম বলো তো? পার্থক্য হচ্ছে শুধু হচ্ছে এইটা।
এই ভ্যালুটা কার উপর এলো বলো তো, এর উপর ক্যালকুলেশন করে, মানে প্রথম বছরের ইন্টারেস্টের উপর ক্যালকুলেশন করে এলো। আমাদের কোশ্চেনটা ঠিক আমরা এই কনসেপ্টে এগোবো, ডাইরেক্ট অপশন টেস্ট করে আমরা করে দেবো। দেখো এক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল বলেছিল 15,000 টাকা, এখন প্রথম অপশন আছে আমার 6%। আচ্ছা, যখন যদি প্রিন্সিপালের শেষে যদি এরকম দুটো শূন্য তুমি অ্যাটলিস্ট পাও, দুটো শূন্যকে চেপে দেবে, জাস্ট একে 6 দিয়ে গুণ করো তো, 150 কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো তো 900। তার মানে তারপর করলে 900, এখন 6 আবার দুটো শূন্যকে যেতে 6 নয় কত হচ্ছে বলো তো 54। দেখো 54 তো নয়, আমাদের ডিফারেন্স কত রাখতে বলেছে 96। তার মানে প্রথম অপশনটা আমাদের হবে না। দেখো একই ভাবে যদি আমি অপশন শেষ অপশনটা একদম আমি চুজ করি, দেখো ওখানে কত বলা হচ্ছে 8% আছে। এখন 1500 যদি আমি চেপে দিই, 15,000 দুটো শূন্য, তাহলে 150 8, 150 8 মানে কত বলো তো 1200। তার মানে এটা কত হবে, সেকেন্ড বছরে কত হবে 1200, কিন্তু সেকেন্ড বছরে এইটার উপর একটা ইন্টারেস্ট দেবে। এবার হচ্ছে 1200 মানে শেষ দশমিক চেপে দিই, 12 কে 8 দিয়ে গুণ করলে কত হয় বলো তো 96। তার মানে এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য অঙ্ক বলে দিয়েছিলাম। তাহলে উত্তর কত হবে বলো তো, উত্তর হচ্ছে আমাদের 8% হচ্ছে, এই কোশ্চেনটার হচ্ছে আনসার হবে। বুঝা গেছে? চলে আসো আমাদের পরের কোশ্চেনটা কি বলেছে, বলছে x একে একটি কাজ 20 দিনে করতে পারে। x একটা কাজ 20 দিনে করতে পারে বলছে, এবং বি একা সেই কাজটা 30 দিনে করতে পারে। বি একা সেই কাজটা হচ্ছে 30 দিনে করতে পারে। আমাদের জানতে চাই যে দুজনে একসাথে কাজ করলে ওই কাজটা কত দিনে সম্পূর্ণভাবে বার করতে বলেছে। আমরা কি করব, আচ্ছা আমরা তো 20 আর 30 এর লসগু কত, লসগু মানে 20 দিয়েও ভাগ যাবে এবং 30 দিয়েও ভাগ যাবে, সেটা হচ্ছে 60। আচ্ছা 60 কে যদি 20 দিয়ে ভাগ করি তার মানে কত হচ্ছে বলো তো 3, আর 60 কে যদি 30 দিয়ে ভাগ করি কত হচ্ছে 2। এইটাকে বলা হচ্ছে এফিসিয়েন্সি, মানে এই একদিনে 3 ইউনিট করে কাজ করলে টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিট, সে 20 দিনে শেষ করতে পারে। এই একদিনে 2 ইউনিট করে কাজ করলে টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিট, সে 30 দিনে শেষ করতে পারে। তাহলে একদিনে যদি একসাথে দুজনে করে 5 ইউনিট কাজ করবে, টোটাল কাজ করেছি 60 ইউনিট, অর্থাৎ 60/5, অর্থাৎ দুজনের কাজ করলে একসাথে কত দিনে শেষ হবে, কাজটা 12 দিনে শেষ হবে। বুঝে গেছে? চলো পরের কোশ্চেনটাতে যাই। বলছে 710 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এ এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে তোমার কাছে জানতে চেয়েছে। দেখো এখানে তিনজন বলেছে, তিনজনকার কাছে মোট হচ্ছে 710 টাকা আছে। এখন এ কি করছে বলতো, বি এর থেকে 40 টাকা বেশি পাচ্ছে, আবার সি এর থেকে। তাহলে আমি প্রথমে ধরলাম বি যদি x টাকা পায়, তাহলে অবশ্যই এ পাবে কত, x প্লাস 40 টাকা। আর এ যত টাকা পেয়েছে তার থেকে 30 টাকা বেশি পাবে কি বলতো, সি। তার মানে সি পাবে কত বলতো, x প্লাস 40 তার সাথে 30 যোগ, তার মানে হচ্ছে x প্লাস হচ্ছে 70 টাকা। মোট তিনজনকার যোগফল হচ্ছে 710 টাকা। আমি যদি x গুলোকে একদিকে রাখি তাহলে হচ্ছে 3x, আর ভ্যালু গুলোকে যদি যোগ করি সেটা হচ্ছে 110, অতএব এটা সমান 710। অতএব 3x সমান যদি এটাকে যদি দেখি চলে যায় তার মানে কত আসবে বলতো 600, অতএব x সমান কত আসবে বলতো 200। আমাকে জানতে চাইছে যে c কত টাকা পাবে। দেখো c কত টাকা পাচ্ছিল, x প্লাস 70, তার মানে c পাচ্ছিল বলতো 200 প্লাস হচ্ছে 70, তার মানে c এর উত্তর কত হবে 270 টাকা হচ্ছে c পাবে। বুঝে গেছে? চলো তারপরে আমরা কি বলেছে দেখো, বলছে কোন সংখ্যার 25% এর সাথে 150 30% যোগ করলে 75 হয়। আচ্ছা বলো তো 150 30% কত, 150 30% মানে ক্যালকুলেশন করলে আসবে তোমার 3 কত বলতো 45। সংখ্যাটা ধরলাম x, এর 25% এর সাথে যদি আমি এই 45 যোগ করি তাহলে আমার হচ্ছে 75 পাওয়া যায়। অতএব x ইনটু 25 বাই হচ্ছে 100 সমান কত, 45টা দিকে গেলে কত যাচ্ছে বলতো 30। এখন এটাকে এটাকে কাটাকুটি করলে কত হচ্ছে 1/4, অতএব x সমান হচ্ছে 4 ইনটু 30 মানে কত হচ্ছে 120। তাহলে এই কোশ্চেনটার आंसर কত হবে আমাদের, এই কোশ্চেনটার आंसर হবে 120। বুঝে গেছে? চলো তারপরে কোশ্চেনটা দেখো, বলছে কোন নল দিয়ে একটি জলাধারে 1/3 3 মিনিটে খালি করা যায়। 7.5 মিনিটে জলাধারে কত অংশ খালি হবে তোমাকে বার করতে বলেছে। 3 মিনিটে কত অংশ খালি হচ্ছে বলো তো 1/3। তার মানে 3 মিনিটে যদি 1/3 খালি হয় তাহলে 1 মিনিটে কত হবে 1/3 নিচে নেমে গেল 9। আমাকে বলে যে 7.5 মিনিট, 7.5 দেখো 7.5 মিনিটকে আমি তো লিখতেই পারি 15/2, তাহলে এই মিনিটে খালি হয় কত 1/9 ইনটু তোমার হচ্ছে 15/2। যদি আমি ক্যালকুলেশন করি 3 দিয়ে গেলে কত হচ্ছে 3, 3 দিয়ে গেলে হচ্ছে 5, অতএব হবে 5/3 দুগুণে কত হচ্ছে 6। তাহলে 7.5 মিনিটে কতটা খালি হবে, 7.5 মিনিটে হচ্ছে 5/6 খালি হবে। বুঝে গেছে? দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত বার করতে বলেছে। দুটো সংখ্যা বলেছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 8, অনুপাত বলে দিয়েছে। তাদের অন্তর, আচ্ছা এই অনুপাতের অন্তর কত বলো তো 3। আচ্ছা অঙ্কে কত বলে দিয়েছে, অন্তর বলেছে 69, তার মানে কত গুণ বলো তো, এটা হচ্ছে 23 দিয়ে গুণ করলে হচ্ছে আমরা 69 পাই। আমাকে বলেছে বড় সংখ্যাটা কত, বড় সংখ্যা মানে কত 8, অতএব 8 ইনটু 23 গুণ করলে কত হয় বলো তো 8 দুগুণে 16 মানে 160, 3 8 24 মানে কত হচ্ছে 184 হচ্ছে, এই কোশ্চেনটার হচ্ছে आंसर হবে। বুঝে গেছে? তাহলে বড় সংখ্যাটা কত 184। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। বলছে এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদারে
এ মূলধনের 1/3 দেন, মানে যদি 3 টাকা যদি টোটাল যদি ক্যাপিটাল হয়, তার মধ্যে এর 1/3, মানে তোমাকে এ ইনভেস্ট করছে বলো তো কত টাকা, 1 টাকা। তার মানে বাদ বাকি বি প্লাস সি ইনভেস্ট করছে কত টাকা বলো তো, 2 টাকা। আচ্ছা, তারপরে কি বলেছে, বলছে বি দেন এ ও সি এর দেওয়া মূলধনের সমান। আবার কোশ্চেনে বলছে যে বি এ দেয় এ আর সি এর দেওয়া মূলধনের হচ্ছে সমান অংশ দেয়। বলছে যদি বছরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়, তবে সি কত টাকা লভ্যাংশ পাবে তোমাকে বার করতে বলেছে। তোমরা হচ্ছে প্রফিট অ্যামাউন্টটা বলে দিয়েছে, তোমাকে লভ্যাংশটা বার করতে হবে। প্রফিট অ্যামাউন্ট থেকে লভ্যাংশ ডিস্ট্রিবিউট হয় তারা যে অনুপাতে ক্যাপিটাল ইনভেস্ট করে সেই অনুপাতে। তাহলে তোমাকে প্রথমে ক্যাপিটাল অনুপাতটা তাদের হচ্ছে বার করতে হবে, কোন অনুপাতে তারা টাকাটা ডিস্ট্রিবিউট করেছিল। দেখো আমরা কি করব, দেখো আমরা জানি a সমান 1, যদি আমি এখানে 1 বসিয়ে দিই, তাহলে b সমান কত পাচ্ছি বলো তো, 1 প্লাস c। আর b এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো 1 প্লাস c সমান কত হচ্ছে 2। অতএব 1 প্লাস 2c সমান কত হয়ে গেল 2। অতএব 2c সমান কত হয়ে গেল, এই দিকটা 1 হয়ে গেল 1। অতএব c সমান কত হয়ে গেল বলো তো, হাফ। আচ্ছা, c সমান যদি এখানে হাফ হয়ে যায়, তাহলে বাদ বাকি ডের অংশ কে পাচ্ছে, b। তার মানে আমি দেখো এখানে a পেলাম 1, b পেলাম হচ্ছে 1.5, আর c পেলাম হচ্ছে হাফ। এই যে ভগ্নাংশগুলো আছে না, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি সবাইকে 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলাম, দেখো 2। আচ্ছা, 1.5 কে যদি 2 গুণ করি কত যাবে, 3। হাফ কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে, 1। তার মানে টোটাল কত হলো, 2 প্লাস 3 5, একে কত হচ্ছে 6। কিন্তু আমার টোটাল লভ্যাংশ কত বলেছিল বলো তো, 900। 6 এরটা কত গুণ বলো তো, 6 এটা 150 গুণ। তাহলে একে 150 দিয়ে গুণ করলে কত হয় বলো তো, 150 টাকা। অতএব 900 টাকার মধ্যে সি এর প্রফিট কত টাকা বলো তো, সি এর প্রফিট হচ্ছে 150 টাকা। বোঝা গেছে? চলো পরের কোশ্চেনটা দিকে যাওয়া যায়। বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। ধরলাম পিতাকে আমি এ নাম দিলাম, পুত্রকে আমি বি নাম দিলাম। পিতার বর্তমান বয়সটা ধরলাম এ, আচ্ছা, এবং পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তার মানে এ সমান অবশ্যই বলতে পারি আমরা কত হচ্ছে 6b। বলছে 6 বছর পর, মানে a প্লাস যখন 6 হবে, এদিকেও b প্লাস 6 হয়ে যাবে। 6 বছর পর পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়ে যায়। এখন এইটা যদি এর 3 গুণ হয়ে যায়, তোমাকে বার করতে বলেছে যে পিতার বর্তমান বয়সটা কত তোমাকে বার করতে বলেছে, মানে a সমান কত তোমাকে বার করতে বলেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, আমি যদি এখানে a সমান কত বলেছে 6b, আমি যদি এখানে 6b বসিয়ে দিই প্লাস হচ্ছে 6, তার মানে কত হচ্ছে বলো তো, 3b প্লাস 3 6 কত হচ্ছে 18। বি গুলোকে যদি একদিকে নিয়ে আসি, ডিজিট গুলোকে যদি একদিকে নিয়ে যাই, দেখো 3b টা এদিকে গেলে 6b মাইনাস 3b মানে কত হয়ে যায় বলো তো, 3b হয়ে যাবে। আর 18 থেকে 6 বাদ দিলে কত হয়ে যাবে, 12। অতএব b সমান তাহলে কত হচ্ছে বলো তো, b সমান হচ্ছে 4। b সমান যদি 4 হয়, তাহলে 6 ইনটু 4 সমান তাহলে কত বলো তো, 24। তাহলে এটাই বর্তমান বয়স ধরেছিলাম। তাহলে পিতার বর্তমান বয়স কত বলেছে, 24। বুঝে গেছে? দেখো ডব্লিউপিপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের সেটটা আমাদের এখানে কমপ্লিট হলো। এইভাবেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে সমস্ত পরীক্ষাগুলো তারা নিয়েছে, সবের প্রিভিয়াস ইয়ার কিন্তু আমি আমার এক একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করতে থাকবো, যাতে তোমাদের পরীক্ষার আগে প্রিভিয়াস ইয়ার নিয়ে কোনো রকম অসুবিধা না হয়, এবং এটাও দেখে নিতে পারো যে পরীক্ষাতে কিভাবে তোমরা ট্যাকেল করতে পারো। দেখো আমার এই চ্যানেলে কিন্তু ডব্লিউবিপি এসআই পরীক্ষা হওয়ার আগে সমস্ত অঙ্কের চ্যাপ্টারের ভিডিও কিন্তু আমি পাবলিশ করে দেবো। তোমার যে চ্যাপ্টারটা অসুবিধা মনে আছে সেই চ্যাপ্টার ভিডিও তুমি খুলে দেখে নিতে পারো। এবার প্রতিটা প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, কারণ ওখানে আমি দেখাবো যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে আমরা অ্যান্সার করতে হয়। বুঝে গেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। তো টাটা।